ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্কলার পোর্টাল। তো দেখো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে আমাদের একটা প্র্যাকটিস সেট মানে মডেল প্র্যাকটিস সেট যেটা আমরা অফিসিয়াল ওয়েবসাইট থেকে আমরা কালেক্ট করেছি, বাট এটা বেসিক্যালি 2023 সালের লেয়ার 2 এর কোশ্চেন্স। তো এটা আমরা আজকে সলভ করব। তো মোটামুটি প্রশ্নের ধরনটা এবং ধাঁচটা সম্পর্কে তোমাদের একটা আইডিয়া হবে, সেজন্য আমি এই ভিডিওটা করছি। তো চলো, প্রথম প্রশ্নটা 11 নম্বরের প্রশ্নটা কেমিস্ট্রি। আমরা জানি 10টা ফিজিক্স থাকে, 10টা কেমিস্ট্রি থাকবে। তো কেমিস্ট্রিটা দেখো, যখন 235 ভর সংখ্যা বিশিষ্ট একটা ইউরেনিয়াম পরমাণুকে একটা দ্রুত গতিশীল নিউট্রন কণা দ্বারা আঘাত করা হয়, তখন যথাক্রমে পি ও কিউ ভর সংখ্যা দুটো অপেক্ষাকৃত হালকা পরমাণু দেখো তৈরি হয়। ঠিক আছে? তার মানে ইউরেনিয়াম যে পরমাণুটা ছিল, ইউরেনিয়াম পরমাণুটাকে তোমার নিউট্রন কণা কি করেছে, আঘাত করেছে। তখন পি এর ভর সংখ্যা দুটো অপেক্ষিত হালকা পরমাণু ও তিনটি দ্রুত গতিশীল নিউট্রন কণা কিন্তু তৈরি হয়। তো পি ও কিউর মধ্যে সঠিক গাণিতিক সম্পর্কটি কি? তো দেখো, বেসিক্যালি বিক্রিয়ার আগে, মানে এই যে আমাদের যে পরমাণুকে যে যখন আঘাতটা করলো তার আগে ইউরেনিয়াম, আমরা জানি ইউরেনিয়াম হচ্ছে ইউরেনিয়াম যেটা আছে, ইউরেনিয়ামের ভর সংখ্যা আমরা কত জানি, 235, তাই তো? তো ইউরেনিয়ামের ভর সংখ্যাটা হচ্ছে 235। ওকে। তো একে কি করেছে, একটা নিউট্রন কণা, গতিশীল একটা নিউট্রন কণা, ঠিক আছে? আমরা জানি নিউট্রন যদি হয়, নিউট্রনের ভর সংখ্যা কত, 1। তো নিউট্রন কণা কি করেছে, আঘাত করেছে। এবার আঘাত যখন করেছে, দেখো আঘাত করার পরে কি কি তৈরি হয়েছে, একটা তো তোমার পি তৈরি হয়েছে, একটা তৈরি হয়েছে তোমার কিউ, আর দেখো বলেছে যে তিনটি দ্রুত গতিশীল নিউট্রন কণা, মানে 3 নিউট্রন। এখন নিউট্রনে আমরা জানি ভর সংখ্যা 1, তো 3 নিউট্রন তৈরি হয়েছে। প্লাস আমি বলতে পারি যে ধরো পাওয়ার, শক্তি বা পাওয়ার তৈরি হয়েছে। ঠিক আছে? পাওয়ার। এখন নট পাওয়ার অ্যাকচুয়ালি, এটাকে আমরা বলতে পারি, এটা তোমার মানে এটাকে জুল বলতে পারি আমরা। ঠিক আছে? জুল, অর্থাৎ এনার্জি, ই। এবার দেখো, তার মানে বিক্রিয়ার আগে, এই বিক্রিয়ার আগে 235 আর নিউট্রনের কত, 1, তাহলে 200 কত হলো, 36 হলো। আমরা 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 কি জানি যে ভর সংখ্যা সংরক্ষণ সূত্র অনুযায়ী বিক্রিয়ার আগে ও বিক্রিয়ার পরে কিন্তু কি হয়, আমাদের কিন্তু এটা সেম হওয়া উচিত ভর সংখ্যাটা, তাই তো? তার মানে 236 যেটা হলো, দেখো পি প্লাস কিউ, আর তিনটে নিউট্রনের জন্য কত হচ্ছে আমাদের, আমাদের ভর সংখ্যা, তার মানে নিউট্রনের জন্য তোমার 3 হচ্ছে। তার মানে আমরা কি বলতে পারি, পি প্লাস কিউ ইকুয়াল টু কি হবে, 2 ইন্টু 3 হবে না? ওকে, অর্থাৎ অপশন হচ্ছে সি। ওকে, তার মানে 11 নম্বরের যে প্রশ্নটা আছে, 11 নম্বরের প্রশ্নটা অপশন কি হয়ে যাবে, সি। নেক্সট দেখো, 12 নম্বরের প্রশ্ন বলছে, বিশুদ্ধ জল তড়িতের পরিবাহী নয়, তবে যদি বিশুদ্ধ জলে কোনো উপযুক্ত পদার্থ দ্রবীভূত করা হয় তাহলে দ্রবণটি পরিবাহী হয়। ওকে, তাহলে দেখো এক্ষেত্রে নিচের পদার্থ কোনটি উপযুক্ত? তো এর মধ্যে দেখো উপযুক্ত হচ্ছে বি, সালফিউরিক অ্যাসিড। কারণ সালফিউরিক অ্যাসিড যখন তোমার বিশুদ্ধ জল, বেসিক্যালি বিশুদ্ধ জলে কোনো আয়ন থাকে না। যেহেতু কোনো আয়ন থাকে না, সেই জন্য ওটা তড়িতের কিন্তু কুপরিবাহী। কিন্তু এই জলে যদি আমরা একটা খুব শক্তিশালী অ্যাসিড, মানে যেমন সালফিউরিক অ্যাসিডটা যদি আমরা দ্রবীভূত করি, তাহলে কি হয়, ও বিশুদ্ধ জলের সঙ্গে বিক্রিয়া করে তোমার 2H+, ওকে, এই আয়নে মুক্ত হয়। এবং এই যে সালফেট মানে SO4, ঠিক আছে, SO4 2-, এই আয়নে কি হয়, বিভক্ত হয়ে যায়। তো এই আয়ন যখন তোমার তৈরি হচ্ছে, যার জন্য কি হচ্ছে, এই যে আমাদের যে দ্রবণটা, হুম, এই দ্রবণটা কি হচ্ছে, আমাদের কিন্তু একটা খুব ভালো একটা তড়িৎ পরিবাহীর মানে তড়িৎ বিশ্লেষ্য, মানে এর মধ্যে দিয়ে হচ্ছে তোমার তড়িৎ প্রবাহ কিন্তু চলে। ওকে, যার জন্য এটাকে বলা হচ্ছে তড়িতের পরিবাহী। তো অপশন হবে বি। নেক্সট 3 নম্বরের প্রশ্ন দেখো, নিচের কোন অধাতুটি গলিত দ্রবণে তড়িৎ বিশ্লেষণের সময় তড়িৎদ্বার হিসেবে ব্যবহৃত হতে পারে? অধাতু বলেছে, দেখো তো কি হবে, এটা কার্বন, 3-এর এ হবে, সরি 13-র এ হবে। 14 নম্বর দেখো, নিচের কোন যৌগটিকে প্রমাণ চাপে তরলে পরিণত করা যায় না? তো প্রমাণ তরলে পরিণত করা যায় না হবে হবে তোমার বি, অপশন বি, অ্যামোনিয়াম ক্লোরাইড। 15 নম্বর প্রশ্ন, লৌহ নির্মিত কোন বস্তুর মরিচা রোধ করার জন্য নিম্নলিখিত কোন ধাতুর প্রলেপ সর্বাপেক্ষা উপযোগী? এটা হবে জিঙ্ক। ঠিক আছে?
সোজা প্রশ্ন। 16 নম্বর প্রশ্ন দেখো, নিচের কোন রাসায়নিক বিক্রিয়াতে জারণ বা বিজারণ কোনোটিই হয়নি? দেখো এখানে যতগুলো বিক্রিয়া আছে তার মধ্যে এই যে বিক্রিয়াটা দেখো সোডিয়াম, সোডিয়ামের কিন্তু দেখো আমি যদি দেখি প্রথমে তোমার ছিল +1 ছিল, তাই তো? +1 ছিল ইলেকট্রন মানে তোমার চার্জটা, পরেও কিন্তু তোমার +1ই আছে, তার মানে সোডিয়ামের কিন্তু চেঞ্জ হয়নি। নেক্সট দেখো অক্সিজেন, অক্সিজেন আগেও তোমার ছিল হলো অক্সিজেনের ক্ষেত্রে দেখো চেঞ্জ কিন্তু হয়নি। ওকে, হাইড্রোজেন, হাইড্রোজেনেরও তোমার +1 ছিল, ওখানেও চেঞ্জ হয়নি। আর ক্লোরিনও চেঞ্জ হয়নি, তার মানে একমাত্র এই বিক্রিয়াটাতে কিন্তু কোনো রকম ইলেকট্রনে কিন্তু কোনো চার্জের কিন্তু চেঞ্জ হয়নি, যার জন্য আমরা অপশন হবে বি, জারণ বিজারণ হয়নি। আচ্ছা, হাইড্রোজেন পারঅক্সাইডের নিম্নলিখিত বিয়োজন বিক্রিয়া সম্পর্কে কোনটি সত্য? এখানে দেখো হাইড্রোজেন পারঅক্সাইড, এটা আমরা সবাই জানি, হাইড্রোজেন পারঅক্সাইড হচ্ছে কিন্তু হাইড্রোজেন পারঅক্সাইড হলো তোমার একই সাথে, এই হাইড্রোজেন পারঅক্সাইড হচ্ছে একই সাথে হলো আমাদের জারক এবং বিজারক দুটোই হচ্ছে পদার্থ, ঠিক আছে, জারক পদার্থ এবং বিজারক পদার্থ বটে। নেক্সট প্রশ্ন দেখো 18 নম্বর, যদি পরমাণু অক্টেটের পরিবর্তে সেপ্টেট মানে সবচেয়ে বাইরের কক্ষে 7টি ইলেকট্রন পেতে ইচ্ছুক হয়, তবে প্রথম কক্ষে 2টি ইলেকট্রন রাখবো, তাহলে সোডিয়াম এর পারমাণবিক ক্রমাঙ্ক হচ্ছে 11 ও অক্সিজেন এর পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 8, বিক্রিয়া ঘটিত যৌগের সংকেত কত হবে? দেখো সোডিয়ামের যদি ইলেকট্রন বিন্যাসটা আমরা দেখি তাহলে 2, 8 এবং কত 1। এবার যদি এখানে আমাকে 7 করতে হয়, সেপ্টেট করতে হয়, তার মানে এখান থেকে একটা ইলেকট্রন কি করতে হবে, ইলেকট্রন আমাকে বর্জন করতে হবে। ইলেকট্রন যদি আমি বর্জন করি, সোডিয়ামের থেকে ইলেকট্রন যদি আমি বর্জন করি, তাহলে কি হবে, তোমার ইলেকট্রন যখন বর্জন করে তখন Na+1 হয়ে যাবে। ওকে, ইলেকট্রন বর্জন করলে Na+1 হয়ে যাবে। আর অক্সিজেনের ক্ষেত্রে দেখো কি হচ্ছে, অক্সিজেনের তোমার হলো পরমাণু ক্রমাঙ্ক যদি আমরা দেখি সেটা হচ্ছে 2,6। তো 2,6 একে যদি 2,7 করতে হয়, তার মানে একটা ইলেকট্রন গ্রহণ করতে হবে, তাই না? তা গ্রহণ করলে কিন্তু দেখো অক্সিজেন যদি একটা ইলেকট্রন গ্রহণ করে, তার মানে অক্সিজেনে আমরা জানি যে তাহলে কি হচ্ছে, অক্সিজেনে কিন্তু +2 তে পরিণত হবে, তাই তো? অক্সিজেন, এটা হয়ে যাবে তোমার -2। এক মিনিট, এটা হয়ে যাবে অক্সিজেন 2-। ওকে, তাহলে আমাদের সংকেতটা যেটা হবে, সংকেতটা যেটা হওয়া উচিত, এই যে বিক্রিয়া ঘটিত যে যৌগের সংকেত হবে সেটা হয়ে যাবে তোমার NaO2 আছে। ওকে, নেক্সট দেখো 19 নম্বরের প্রশ্নটা, 5 গ্রাম/ml এবং 15 গ্রাম/ml ঘনত্ব বিশিষ্ট দুটি পরস্পর পরস্পর মিশ্রণযোগ্য তরলের সমান ভর মিশ্রিত করা হলো, তাহলে মিশ্রণের ঘনত্ব কত হবে? দেখো প্রথমে বলেছে 5 গ্রাম, এটা বলছে 15 গ্রাম। ওকে, তো আমরা ধরে নিই যে প্রথম মিশ্রণের মনে করো আয়তন V1 আর দ্বিতীয় মিশ্রণের আয়তন মনে করো V2, ঠিক আছে? এবার V1 = ভর ধরলাম হচ্ছে ভর, দেখো দুটি পরস্পর মিশ্রণযোগ্য তরলের সমান ভর বিশিষ্ট, তার মানে প্রথমটা ধরলাম আমি M বাই প্রথম যে মিশ্রণটা আছে, প্রথম যে আমাদের তরলটা আছে, দেখো প্রথম তরলের আয়তন কত হবে, M/, আমাদের 5 হবে, 5 গ্রাম/ml। আর V2-র ক্ষেত্রে কত হবে, M/, তোমার হবে 15, ঠিক আছে? এইবার যদি তোমরা এই V1+V2 করো, মানে M/5 + M/15 যদি করো, তাহলে লসাগু যদি করো তোমার কত হবে, 15। আর এখানে হয়ে যাবে তোমার মানে 3m+m মানে 4m হবে, তাই তো? 4m টোটাল, মানে V1+V2 কত হবে, এটা আমি লিখছি V1 প্লাস হলো তোমার V2। দুটো তরলের যদি আয়তনটা আমরা বার করি, আয়তন আমরা জানি হচ্ছে ভর বাই ঘনত্ব, তার মানে এটা হয়ে যাবে তোমার 4m/15। আর টোটাল ভর কত, টোটাল ভর হচ্ছে তোমার 2m, তার মানে এখানে আমাকে বলেছে যে পরস্পর মিশ্রণযোগ্য তরলের সমান ভর মিশ্রিত করা হলো, তাহলে মিশ্রণের ঘনত্ব কত হবে? তো ঘনত্ব আমরা জানি, মিশ্রণের ঘনত্ব ধরলাম আমি D, দেখো আমরা জানি ভর বাই আয়তন, টোটাল ভর কত 2m, আর 2m যদি টোটাল ভর হয়, 2m বাই আমরা টোটাল আয়তন কত হয়েছিল, 4m বাই হচ্ছে তোমার 15, তাই তো? মানে অ্যাকচুয়ালি হবে তো কাটাই চলে যাবে, 30 বাই হয়ে যাবে হলো তোমার 4, অর্থাৎ
চার সাতটা 28, চার পাঁচা 20, মানে 7 কত হবে 5, অর্থাৎ অপশন হয়ে যাবে বি, 7.5 গ্রাম পার ml। ওকে, 20 নম্বর প্রশ্ন দেখো, নিচের কোন গ্যাস জলে দ্রবীভূত হলে সমান অনুপাতে দুটি ভিন্ন অ্যাসিড উৎপন্ন করে? ঠিক আছে, এটা অপশন হয়ে যাবে ডি, দুটি ভিন্ন অ্যাসিড উৎপন্ন করে। ইন ইকুয়াল, ইংলিশটা বলেছিল দেখি এখানে একটা, ওয়াটার উইল প্রডিউস টু ডিফারেন্ট অ্যাসিডস ইন ইকুয়াল রেশিও। ঠিক আছে, তো জলে যখন দ্রবীভূত হবে তখন দুটি ভিন্ন অ্যাসিড উৎপন্ন করে, এটা হবে তোমার NO2। ওকে, তো এই ছিল আমাদের টোটাল 20টা কেমিস্ট্রির প্রশ্ন, টোটাল 10টা কেমিস্ট্রির প্রশ্ন। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একবার লাইক করবে, কমেন্ট করে দিও। আর অবশ্যই কিন্তু তোমাদের বন্ধুদের মধ্যে আমার চ্যানেলটা এবং এই ভিডিও গুলো তোমরা শেয়ার করতে পারো। আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করা থাকে তো সাবস্ক্রাইব করে দিও। তো আমরা বেসিক্যালি যে বিভিন্ন সেট 1 সেট 2 হিসাবে দেখো অঙ্ক, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি সবই দিয়েছি, বায়োলজিটা বাকি আছে, লাইফ সায়েন্সটা সেটাও দিয়ে দেবো। তো আমাদের কিন্তু উদ্দেশ্য এটাই ছিল যে প্রশ্নের ধরনটা বা ধাঁচটা সম্পর্কে জানার। ঠিক আছে, তোমাদের প্রশ্ন কিন্তু এইভাবেই হবে, তোমরা বাড়িতে অবশ্যই ভালো করে পড়াশোনা করতে থাকো। আর আশা করি তোমাদের পরীক্ষা ভালোই হবে। ঠিক আছে, চলো আবার নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে। বাই বাই।